আপনার সঙ্গে অনুষ্ঠানে স্বাগত। আপনাদের সাথে আছে আমি মাহমুদ রাকিব। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূলীয় ১৩ জেলায় প্লাবিত হয়েছে হাজার হাজার হেক্টর জমি। পানির নিচে তলিয়ে গেছে লক্ষাধিক ঘরবাড়ি। বিদ্যুৎহীন হয়ে পড়েছেন কয়েক কোটি মানুষ। সর্বোচ্চ চেষ্টা করেও রক্ষা করা যায়নি উপকূলের বেশিরভাগ বেড়িবাঁধ। জোয়ারের তোড়ে সব ভেঙে পড়েছে। এখন পর্যন্ত পাওয়া সরকারি হিসেবে শুধু মাছের ঘেরি তলিয়ে গেছে কমপক্ষে ৪১,০০০। মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে প্রায় ৭০০ কোটি টাকার। বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগে প্রাণী সম্পদ খাতে ক্ষতি হয়েছে প্রায় ৫০ কোটি টাকার। তলিয়ে গেছে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের সময়ের একমাত্র ঢাল হিসেবে পরিচিত সুন্দরবনও। বন বিভাগ বলছে এখন পর্যন্ত সুন্দরবন থেকে প্রায় অর্ধশত হরিণের মৃতদেহ ভেসে এসেছে এবং জীবিত উদ্ধার হয়েছে ১৭টি। দর্শক, আপনার সঙ্গে আজকের আয়োজনে আমরা এসব নিয়ে কথা বলবো। আমরা আলোচনার নাম দিয়েছি ছোট ঝড়ে বড় ক্ষতি। আর নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর AQM মাহবুব এবং আছেন গবেষক ও পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার। স্যার, আপনাদের দুজনকে স্বাগত স্টুডিওতে। স্যার, আমরা এখন বলতে পারি যে ঝড় চলে গিয়েছে, মোটামুটি বাংলাদেশ পুরোপুরি ত্যাগ করেছে, তবে অনেক ক্ষত চিহ্ন রেখে গিয়েছে ঝড়ে। যদি আমরা সিডরের কথা বলি বা আইলার সঙ্গেও তুলনা করি, হয়তো হতাহত আমরা সরকার, রাষ্ট্র বা উপকূলীয়বাসীর যে সচেতনতা, তাতে হতাহতের সংখ্যা নিশ্চয়ই অনেক কম। এত বড় ঝড়ে বা এত দীর্ঘ সময় ধরে চলা একটি ঝড়ে হতাহত নিশ্চয়ই আমরা কম বলবো, এটি একটি সফলতা রাষ্ট্রের। কিন্তু যে আর্থিক ক্ষতি যেটি হয়েছে, এটি কিন্তু এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে সবগুলো মন্ত্রণালয় বলেছে, বন বিভাগ বলেছে, কৃষি মন্ত্রণালয়, মৎস্য সম্পদ কিংবা পরিবেশ, তারা বলছেন যে পুরো হিসাবটা পেতে যে কি ক্ষতি হয়েছে এটি কমপক্ষে ৩০ জুন লেগে যাবে। তারা বলেছেন, আপনি জানেন যে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার দিন পরিদর্শনও যাচ্ছেন পটুয়াখালী, বরগুনা, কলাপাড়া। তো সব মিলে আপনার কাছ থেকে শুরু করতে চাই, মানে এত আর্থিক ক্ষতি কেন হলো এই ঝড়ে? আসলে দেখেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ধীরে ধীরে কিন্তু সম্পদ জড়ো হচ্ছে। সেটা কৃষি বলেন, মৎস্য বলেন, তারপরে অন্যান্য অর্থনৈতিক অবকাঠামো ধরেন, তারপরে বন্দর বলেন, সব ওই দিকে জড়ো হচ্ছে। একটা সময় ছিল উপকূলীয় অঞ্চল থেকে কিন্তু উত্তর দিকে মানুষ আসতো, ঢাকা অন্য জায়গায় যেত, ওখানে অভাব ছিল, কিন্তু এখানে অনেক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। কিন্তু মানুষজন এদিক থেকে যায়, ওখানে কিন্তু আসে, আর মানুষজন বাড়ছে, এটা মনে রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো যে এই যে ঘূর্ণিঝড়টা শুধু যে ঘূর্ণিঝড় হয় তা না, এর সাথে জলোচ্ছ্বাসটা আসে। জলোচ্ছ্বাসটা ভয়ানক একটা রূপ নেয়। আপনি জানেন উপকূলীয় অঞ্চলে মানুষের জলোচ্ছ্বাস ঠেকাতে হলে কোনো উপায় নেই, পৃথিবীর কারোরই নেই। জলোচ্ছ্বাস যদি বাঁধটা ভেঙে যায়, সে যা মনে করেন 100 কিলোমিটার বাদে যদি দুই কোণা দিয়ে পানি ঢুকে, দুই জায়গা দিয়ে পানি ঢুকে, পুরোটা তলিয়ে যাবে। এবং এই পানি কিন্তু লবণাক্ত পানি, এবং বলা হচ্ছে যে মে মাসে যে পানিটা ঢোকে, এপ্রিল মাসে, তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণাক্ত বেশি থাকে, তখন চরম মাত্রায়। যখন বর্ষাকাল হয় তখন লবণাক্ত কম থাকে। তো এই লবণাক্ত পানি কিন্তু মাটি ঢুকে গেছে। মানে এইগুলি যদি এখন বাড়ি না করতে পারি, তাহলে কি ওখানে ফসল নষ্ট হবে, ইন ফিউচারে যে ফসলটা হবে। আর মৎস্যঘেরগুলির কী অবস্থা বুঝতে পারেন। সুতরাং এই যে মৎস্যঘেরের কথা কিছুক্ষণ আগে আপনি বললেন যে প্রচুর পরিমাণে মৎস্যঘের নষ্ট হয়েছে, ইকোনমি তার সাথে কথা বলবো। মৎস্য যারা ঘেরের যারা মালিক, তারা বলছেন যে বিশেষ করে সাতক্ষীরা, বাগেরহাট এই অঞ্চলে বেশি, তো তারা বলছেন যে তাদের আবার শুরু করতে হবে একদম শূন্য থেকে, মানে এই ঘের থেকে তারা কোনো কিছু আর পাওয়ার আশা করছেন না, এমন অবস্থা। আপনি তো বললেন শূন্য, আমি বললাম মাইনাস থেকে। এই জন্য বলছি, এই যে জলটা ঢুকে গেছে, মানে যে পানিটা, মানে লবণ, এটাকে সরাইতে হবে। এত লবণাক্ত পানিটা মাছ চাষ হবে না। তাহলে এই পানিটা যদি এখনই সরাইতে পারতাম, এই সরানোর জন্য কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে এবং পরিমিত এবং পর্যাপ্ত এবং প্ল্যান ওয়েতে ওই সুইচ গেট করে থাকা উচিত ছিল। এখন পানি সরাই দাও, এই সরা যদি দেরি হয় তাহলে পুকুর করতে দেরি হবে, বুঝতে পারেন। সুতরাং পানি ঢুকে গেছে, হু করে ঢুকে গেছে না, কিন্তু স্লুইস গেট না রাখার পক্ষে মুহূর্তে না, সুইচ গেট কিছু থাকতে হবে, তাহলে পানি যেটা একটা নর্মাল ফ্লোতে নামতে পারবে সেটা দিতে হবে। আর তার আশেপাশে কিন্তু আপনার ক্যানেলগুলি আছে, ক্যানেলগুলি বাটার সময় কিন্তু লো হয়ে যায়, আবার যখন মনে করেন জোয়ার হয় তখন উঁচু হয়ে যায়। ওই উঁচু পানি কিন্তু কিছু লবণাক্ত মানে ভিতরে ঢুকায় চিংড়িকে, বাগদা চিংড়ির জন্য ওই সিস্টেমটা আছে। ওই সিস্টেমটা ফলো করে কিন্তু আমাদেরকে পানি যখন জোয়ারের সময় আসতে দিব না, বাটার সময় আসে এই পানিটা সরাই দিব। জি, এটা একটু লাগবে।
স্যার, আপনারা তো গবেষণা করেন পরিবেশ নিয়ে, জলবায়ু পরিবর্তন নিয়ে, দেশি বিদেশি বিভিন্ন সভা সেমিনারে আপনাকে দেখা যায়। সেখানে এই যে ঘূর্ণিঝড়টি হলো, ঘূর্ণিঝড়ের ফলে বন বিভাগই বলছে, সরাসরি আমার সাথেই কথা হয়েছে, তারা বলছিলেন যে সুন্দরবনের মধ্যে প্রায় 100 পুকুর, মিঠা জলের পুকুর, সবগুলো নষ্ট হয়ে গিয়েছে, লবণাক্ত পানি ঢুকে পড়েছে। তারা বলেছেন যে শুধুমাত্র 39টি হরিণ তারা আজকে বিকেল পর্যন্ত তারা মৃতদেহ তারা ভেসে এসেছে, যেগুলো তারা নিয়েছেন। এবং তারাই বলছেন যে অনেক যারা বন্য প্রাণী যেগুলো সুন্দরবনে থাকে হয়তো ভেসে গিয়েছে, যেগুলো আসলে তাদের পক্ষে ভেসে আসলে ধরা সম্ভব না। জীবিত হরিণ তারা উদ্ধার করেছেন 17টি, শুকুরের কথা বলছিলেন। তো এই যে সুন্দরবনটা রক্ষা করার কোনো আসলে উপায় ছিল কিনা, কোনো পূর্ব পরিকল্পনা নেওয়ার এই ঘূর্ণিঝড়ের বিপরীতে সুযোগ আছে কিনা? দেখুন, এটি খুব সহজে বলা কঠিন, কারণ হলো সুন্দরবনের একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক্স আছে, এবং সেই ক্যারেক্টারিস্টিক্সটা হলো এখানে ম্যানগ্রোভ প্রজাতির উদ্ভিদগুলো আছে, এবং দেশের অভ্যন্তরের বনগুলোর সাথে এটির তুলনা করার কোনো সুযোগ নেই। এখানে ন্যাচারাল হিলিং এবং ন্যাচারাল কন্ট্রোল প্রসেসটাই সুন্দরবনের জন্য বেস্ট প্রসেস। অর্থাৎ সুন্দরবনে জোয়ার হবে, পানি আসবে, এবং আবার ভাটা হবে, সেই লবণ পানি সহই এখানকার জীব প্রকৃতি যেটি আছে সেটি এখানে স্থায়ী হবে, এখানে তারা সারভাইভ করবে। এখন মিঠা পানির জন্য কিছু কিছু বিশেষ পরিস্থিতির জন্য আমরা শতাধিক পুকুর কিন্তু প্রকল্প প্রণয়ন করেই সুন্দরবনে তৈরি করা হয়েছিল, এবং সেটি বন্য প্রাণীদের সুবিধার জন্যই। এখন এই যে সাম্প্রতিককালে যে আমরা যেটি বারবার করে দেখছি, একের পর এক বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগগুলো আসছে, এটি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের একটি প্রভাব রয়েছে। সাথে সাথে আমাদের এই আঞ্চলিক তাপমাত্রাগত বা সামুদ্রিক তাপমাত্রাগত পরিবর্তন, এল নিনোর প্রভাব সহ নানা ফ্যাক্টর এটির সাথে জড়িত আছে। সুন্দরবনকে আমরা মানুষ্যসৃষ্ট যেসব কারণে ক্ষতিগ্রস্ত করছি সেটি বন্ধ করাই আমাদের কাজ হবে। প্রকৃতি নিয়ন্ত্রিত সৃষ্ট বিষয়গুলো কি কি না করলে এই ক্ষতি থেকে কি মানে বাঁচানোর কমানো যেত কিনা? আমরা যদি এই যে সাইক্লোন রোমেলের কথা বলি, তাহলে সেখানে আমাদের কিছু করার ছিল না, স্বল্প মেয়াদে আমাদের তেমন কোনো কিছু ছিল না। এটা বৈশ্বিকভাবে দীর্ঘদিন ধরে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, জীবাশ্ম জ্বালানি ব্যবহার, প্রকৃতি পরিবেশকে দীর্ঘদিন ধরে নষ্ট করা, ধ্বংস করার ফলাফল হিসাবে কিন্তু এই যে অধিক ইন্টেন্সিটির, অধিক ফ্রিকোয়েন্সির এই দুর্যোগগুলো তৈরি হচ্ছে। এখন আমরা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর এটিকে কন্ট্রোল করার মতো কোনো ক্ষমতা আমাদের কারোর নেই, কিন্তু এটির আপনি যেটি বলেছেন যথার্থ, ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য, বিশেষ করে মানুষের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য আমাদের সচেতনতা, তারপরে মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া, সাইক্লোন শেল্টার তৈরি করা। যেটি ক্ষতি হলো এটি কি কমানো যেত? আমি খুব একটা মনে করছি না যে আমরা কোনো প্রচেষ্টা করে বন্য প্রাণীকে মৃত্যুর হাত থেকে এখানে রক্ষা করতে পারতাম, এক্সেপ্ট একটি বিকল্প হয়তো এখন চিন্তা করবেন সবাই, যে প্রায় 1/2 শতাধিক হরিণের মৃতদেহ এসেছে এখন ডেফিনেটলি পাওয়া যায় না, এর চেয়ে কয়েক গুণ বেশি হতে পারে, এবং অন্যান্য প্রাণীদেরও মৃত্যু হতে পারে। এখন এই জায়গায় আমরা পাখির হিসেবে রাখা সম্ভব, এক্স্যাক্টলি আমরা যে মানুষদেরকে বাঁচানোর জন্য যেমন সাইক্লোন শেল্টার তৈরি করছি, কিংবা অনেক আগে থেকে মজিব কিল্লা ছিল, এরকম সুন্দরবনেও কিছু মানে প্রাণীদের এই ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্যোগ বা জলোচ্ছ্বাসের সময় প্রাণীদের আশ্রয় নেওয়ার জন্য বিশেষ কোনো ব্যবস্থা রাখা যায় কিনা, সেটি সুন্দরবন সংশ্লিষ্ট যারা গবেষক আছেন, প্রাণী বিজ্ঞানী আছেন বা জীববিজ্ঞানী আছেন, তারা এটি হয়তো এখন বিবেচনার সুযোগ তৈরি হয়েছে। স্যার বলছেন একটি কথা যে লবণাক্ত পানি ধরে রাখা বা মিঠা পানি ঢুকানো বা বের করা যেটিই হোক, কিছু কিছু ক্ষেত্রে স্লুইস গেট রাখার পক্ষে মত দিয়েছিলেন। আর আপনারা যারা পরিবেশ নিয়ে কাজ করেন, আপনারা স্লুইস গেটের বিপক্ষে, আপনারা রাষ্ট্রকে অনেকটা কনভিন্স করে ফেলেছেন, রাষ্ট্র এখন স্লুইস গেট না রাখার পক্ষে কথা বলছে। আর এটি একটি বিষয়। আরেকটি বিষয় জানতে চাই, আমাদের দেশের পুরো উপকূল ঘিরে হাজার হাজার বেড়িবাঁধ রয়েছে, আপনি জানেন। এই বেড়িবাঁধগুলোর টেকসই নিয়েও আপনাদের প্রশ্ন রয়েছে। আমরা এবারও দেখলাম যে আসলে কোনো বেড়িবাঁধই টিকতে পারেনি, এই যে আমাদের ঘূর্ণিঝড় রিমালের সামনে।
এই দুটো বিষয় একটু বলবেন, কি কি জি, সমস্যা? প্রথমটি সেটি হলো সুইচ গেট, এবং পরেরটিও কিন্তু এটির সাথে সম্পর্কযুক্ত, যে বেরিবাঁধ। এখন দেখেন, সুইচ গেট বা বেরিবাঁধ এই দুইটি কিন্তু প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার একটি চেষ্টা। আমরা যদি এই যে এনভায়রনমেন্টালিজমের দুইটি মতবাদ রয়েছে, একটাকে আমরা পসিবিলিজম বলি, একটাকে আমরা ডিটারমিনিজম বলি। এবং পসিবিলিজমে যে মানুষের এমন ক্ষমতা দেওয়ার চিন্তা করা হয় যে সে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু ডিটারমিনিজমে প্রকৃতিকে আপনি নিয়ন্ত্রণ করলেও সাময়িকভাবে সেটি হয়, কিন্তু আলটিমেটলি নেচারকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারবে না। নেচার দিস ওয়ে অর দ্যাট ওয়ে সে তার কার্যক্রমগুলো পরিচালিত করবে। আমরা যদি সেই প্রেক্ষাপটে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি বিবেচনা আনি, তাহলে আমরা দেখছি যে এই যে ফ্লাড অ্যাকশন প্ল্যান থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো বাদ দিয়ে আমরা বিভিন্ন প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি, দীর্ঘমেয়াদী সেগুলো কিন্তু আমাদের জন্য সুফল নিয়ে আসেনি। ঢাকা চারপাশের বাঁধ বলি, আর আমরা ফ্লাড অ্যাকশন প্ল্যানের কথা বলি, কিংবা উপকূলীয় অঞ্চলের বাঁধগুলোর কথা বলি, কর্ডন অ্যাপ্রোচ বলে একটা জিনিস কিন্তু এখন তখন হয়েছে, যেটি এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সঠিকভাবে এটি আইডেন্টিফাই করেছেন, যে এই কর্ডন অ্যাপ্রোচগুলো নদীর তীরে, ইভেন সমুদ্রের পাশেও এই যে বাঁধগুলো দেওয়ার কারণে প্রকৃতি কিন্তু আরও বেশি অস্থির হয়ে যাচ্ছে, এবং যখন বাঁধ ভেঙে যাচ্ছে তখন কিন্তু আরও ক্ষতির পরিমাণ। স্বাভাবিক অবস্থায় জোয়ার ভাটার ভিতরে যদি টাইডাল হিসাবে রাখতাম আমরা, যেই অবস্থা থাকতো, এখন বাঁধের কারণে হঠাৎ করে পানি ঢুকে সেটি আরও ক্ষতিগ্রস্ত করছে। সো আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের বিশাল অঞ্চল, পৃথিবীর আনব্রোকেন লংগেস্ট কোস্টাল এরিয়া আমাদের বাংলাদেশে, 750-800 কিলোমিটারের বেশি। সো এইটার নেচারটা হলো টাইডাল হলো, অত জোয়ারের পানি আসবে, আবার ভাটার সময় এটা নেমে যাবে, ওইখানকার টাইডাল একটা এনভায়রনমেন্ট থাকবে। আমরা এখন বিভিন্ন প্রয়োজনে এই কোস্টাল এরিয়াটাকে আমরা মিঠা পানির, এটা কিন্তু মিঠা পানির জায়গা না, এটা কিন্তু লবণাক্ত পানির জায়গা, আমরা বিভিন্নভাবে এটাকে বাদ দিয়ে মিঠা পানির একটা প্রচেষ্টা আমরা করেছি। হয়তো আমাদের প্রয়োজন ছিল অধিক ঘনত্বের এই দেশ, এত মানুষ কোথায় যাবে? স্যার যথার্থই বলেছেন, আগে দক্ষিণ দিক থেকে বা উপকূল থেকে মানুষ কেন্দ্রীয় দিকে আসতো, এখন বিভিন্নভাবে আমাদের উপকূলীয় অঞ্চলে বিভিন্ন ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটির কারণে মানুষ উপকূলের দিকেও যাচ্ছে, ব্যবসা, পর্যটন, বিভিন্ন কারণে। কিন্তু তাই বলে আমাদের কিন্তু উপকূলের পরিবেশকে আমরা কিন্তু ঢাকার পরিবেশ, বরেন্দ্র এলাকার পরিবেশ, কিংবা আমাদের পার্বত্য এলাকার পরিবেশের মতো চিন্তা করলে হবে না। উপকূলের পরিবেশের জন্য আলাদা করে চিন্তা করতে হবে, যে উপকূলকে উপকূলের মতো থাকতে দিতে হবে। তাহলে কিন্তু আমাদের এই বন্যা, এই যে জলোচ্ছ্বাস আসবে, জলোচ্ছ্বাস আবার নেমে যাবে, এইটা আমাদের কাছে স্বাভাবিক হবে। মানুষ বিশেষ অবস্থায় আশ্রয়স্থলে যাবে, আবার স্বাভাবিক অবস্থায় আবার তাদের দৈনন্দিন কার্যক্রমে আসবে, এটাই স্বাভাবিক। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, আগে যেই বিষয়গুলো আমরা যেভাবে হ্যান্ডেল করেছি, আজ থেকে 50 বছর আগে, 40 বছর আগে, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের 1.34 ডিগ্রি যে আমাদের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, এইটির কথা আমাদের মাথায় রাখতে হবে। কারণ উপকূলীয় অঞ্চলে গত 3 দিনে যে জলোচ্ছ্বাস হয়েছে, এটি কিন্তু গত 60-70 বছরে এইরকম জলোচ্ছ্বাস কেউ দেখে নাই ওখানে। এমনকি 91 সালের 29শে এপ্রিলেও এত বেশি জলোচ্ছ্বাস ওইখানে দীর্ঘস্থায়ী ধরে, বেশি সময় ধরে বৃষ্টি এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাব এটি দেখে নাই। সো আমাদের মাথায় রাখতে হবে, আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে, এবং এই ধরনের ইভেন্টগুলো দীর্ঘস্থায়ী এবং সংখ্যায় আরও বেশি বৃদ্ধি পাবে। স্যার, কামরুজ্জামান স্যারের কথার ধরেই বলতে চাই, এই যে দীর্ঘক্ষণ ধরে জলোচ্ছ্বাস হলো, ঘূর্ণিঝড় হলো, উপকূলবাসীর সঙ্গে লড়াই করলো, কিন্তু এরপরে জলোচ্ছ্বাস বা এই ঘূর্ণিঝড় চলে যাওয়ার পরে যে ব্যবস্থাপনাটা, দুর্যোগ ব্যবস্থাপনা রাষ্ট্রের করার কথা, স্থানীয় জনপ্রতিনিধি রয়েছেন, সেখানে উপজেলা প্রশাসন, ইউনিয়ন, যে স্থানীয় সরকার ব্যবস্থা রয়েছে, জেলা প্রশাসন রয়েছে, সেটি কতটুকু করতে মানে তাদের সক্ষম হয়েছে? এখনও বেশিরভাগ জায়গায় বিদ্যুৎ নেই, ইন্টারনেট তো নেই, মোবাইল নেটওয়ার্ক নেই, এখন অনেক মানুষ মানে তারা কেমন আছে এখনও খোঁজ নেওয়া যায়নি। বিভিন্ন আমরা গণমাধ্যম সেখান থেকে সংবাদ প্রচার করতেও পারছে না, এই নানান মানে ব্যবস্থাপনা না থাকার কারণে, নেটওয়ার্ক না থাকার কারণে। এটি কতটুকু করতে পেরেছে ব্যবস্থাপনা? আসলে আমাদের উপকূলীয় অঞ্চলে যে বাঁধগুলি বলি বা পোল্ডার বলি, পোল্ডার মানে রাউন্ড শেপ বাঁধকে আমরা পোল্ডার বলি, আসছে, এগুলি তৈরি করা হয়েছিল একটা ভালো আইডিয়া থেকে। কিন্তু ধরেন কোনো পোল্ডার নেই, কোনো বাঁধ নাই, একটা সিচুয়েশন, বাঁধ আছে পর্যাপ্ত পরিমিত, উঁচু, শক্তপোক্ত একরকম, আর এই দুইটার মাঝামাঝি বাঁধ আছে নাই, নিচু, মেরামত করা নাই, টেকসই না, এই যে একটা সিচুয়েশন। বাঁধ না থাকলে কি হইতো দেখেন, পানিটা আসছে সাথে সাথে পানি সাগরে চলে যেত,
হয়তো লোকালয়গুলি বাঁচত, জলবদ্ধতা হতো না। জলবদ্ধতা হতো না, বুঝছেন। ওই এমনকি যে আপনার খেতে খামারের পানি সেটা কিন্তু চলে যেত, এই নালা দিয়ে চলে যেত। নালা কিন্তু আছে প্রত্যেক লোকালয়ের সাথে, বাড়িঘরগুলো ডুবে থাকতো না। এই যে ভবদেহতে যেটা হয়েছে, মনিরামপুরে যেগুলো হয়েছে, যশোরে, মানে একদম দীর্ঘ সময় মাসের পর মাস, বছর পর বছর জলমগ্ন হয়ে থাকে। এখন বাদিপুতে জলমগ্ন হয়েছে না, এখন সুইচ গেট যদি না থাকতো এবং যদি না থাকে তাহলে পানি কিভাবে সরাবেন, আমাকে সেচাতে পারবে না, দমকল দিতে পারবে না। বাঁধের সঙ্গে এটা একটা সংশ্লিষ্ট ব্যাপার। এটা পার্ট অফ দি গেম। পোল্ডার থাকলেই সেটা থাকবে। পোল্ডার কনসেপ্ট আসছে সেই বললাম নেদারল্যান্ড থেকে, হ্যাঁ, এবং সেটা আমাদের দরকার, কিন্তু যথেষ্ট শক্ত পোক্ত পরিমিত থাকতে হবে। আর আমাদের সমস্যাটা হয়েছে কি, আমাদের পোল্ডার কিন্তু পোল্ডার তৈরি করার জন্য, পোল্ডার মানে একটা উদ্দেশ্য, সেটা হলো কি, জনসাধারণকে জলোচ্ছ্বাস থেকে, লোকালয়কে, ক্ষেত খামারকে, এখন মৎস্যকেরও ধরতে পারেন, মৎস্যকেরকে বাঁচানোর জন্য একটা আমি বলবো তা না, এতে করে কিন্তু আমার পয়সা নাই। আমাকে করতে হবে মাল্টিপারপাস, এই বাদ তৈরি করতে হবে, বা পোল্ডার মাল্টিপারপাস হলে 10টা যদি পারপাসে 10টা ফান্ড থেকে টাকা আনবেন, তৈরি করবেন। আমি একটু আস্তে আস্তে বলি, তাহলে খেয়াল করে শোনেন। এখন আমাদের একটি পারপাস, তারপরে পোল্ডার দাও, জনসাধারণকে, লোকালয়কে, ক্ষেত খামারকে, মাছের গেকে রক্ষা করো। আমার প্রশ্ন হলো, এতে পয়সা কিন্তু কম। আর এই দীর্ঘ বাঁধ, একটা 100-150 কিলোমিটার, 70-80 কিলোমিটার, এর বাঁধ যদি একটা গ্রাম দিয়ে যায় না, একটা ইউনিয়ন, একটা উপজেলা দিয়ে যায় নাই, থোক বরাদ্দ দিচ্ছেন, এই উপজেলা পাইছে, ওই উপজেলা পায় না, এখানে ভাঙছে, ওখানে ঠিক আছে, এক জায়গাতে পানি ঢুকতে চেষ্টা, আপনাকে একটা একটা করে করতে হবে, সেখানে কিছু মেগা প্রজেক্ট নিতে হবে। আর যেটা করতে হবে, সমন্বিত হতে হবে। আমি যেটা নিয়ে বারবার বলছি, মাল্টিপারপাস পোল্ডার। মাল্টিপারপাস মানে কি, এখানে যদি 10টা ফান্ড এখানে নিয়ে আসেন, অটোমেটিক্যাল হবে। তাহলে ফান্ড কী হবে, আমার মেইন পারপাস থেকে পোল্ডার তৈরি করা, এখানে একটা ফান্ড থাকবে। এটা গাছপালা আছে, কোনো গাছপালা নাই, কিন্তু আপনি দেখেন পোল্ডার আসে, কোনো গাছপালা নাই, তাহলে গাছপালার ফান্ড এখানে দেন, গাছপালা লাগাতে কী গাছ লাগাবেন, ডেয়ারিতে বিশেষজ্ঞরা বলে দিবে। এরপর যেহেতু পোল্ডার হয়েছে, উঁচু রাস্তা হয়েছে, একটা রাস্তা বানান না, পেভমেন্ট দিয়ে দেন, তাহলে রাস্তা হবে, ওই এলাকার বড় রাস্তাটা হবে এইটা, তাহলে 3 নম্বর হইলো। 4 নম্বরে এবার আসেন, যখন পোল্ডার বানিয়েছে, ইনার সাইড আউটার সাইডে একটা আছে না, ইনার সাইডটা আপনি একটু নিচু লেভেলে আর একটু সেটেলমেন্টের ব্যবস্থা করেন। ওখানে যারা একদম দুস্থ মানুষ, তাদেরকে সেটেলমেন্ট দিয়ে দেন, ধরেন যে 1 কাঠা 2 কাঠা জমি দিয়ে দেন, ওদের কন্ডিশন থাকবে, গাছ লাগাবে, বাঁশ লাগাবে। বাঁশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওখানকার মানুষের জন্য এবং ওই পোল্ডারকে বাঁচানোর জন্য, ওদেরকে দেখবে। কিছু কিছু টাকা আপনি দিতে পারেন, এনজিওকে টাকা দিয়ে দেন, যে তোমরা এখানে একটা প্রজেক্ট করো, বাজারটা ওখানে করেন, স্কুলটা ওখানে করেন, ইন্ডাস্ট্রি ওখানে করেন। এরকম করতে করতে আমি দেখছি 10টা 12টা 15টা এই সমস্ত এই মাল্টিপারপাসগুলি নিয়ে আসেন, এই টাকাগুলি জড়ো করেন। লাস্টলি যেটা করবো সেটা আরও জরুরিপূর্ণ। আপনি পোল্ডার করছেন কোত্থেকে, হয় ইনার সাইড অথবা আউটার সাইডের থেকে মাটি কাটতেছে, যেই মাটি হয় এদিকে গেছে, ওদিকে গেছে, পোল্ডার চলে গেছে না। আমরা একসময় এই দেশে ভাবতাম নদী খনন করব, ও মাই গুডনেস, এইটা আমাদের সক্ষমতা নাই। এখন নদী খনন ইকোনমিক্যালি ফিজিবল না, প্রফিটেবলও কোনো কোনো জায়গায়। আমি নড়িয়ার কথা বলছি, আমি সিরাজগঞ্জের কথা বলছি, আমি চাঁদপুরের কথা বলছি, ডু ইউ নো দ্যাট ওখানে নদী খননটা প্রফিটেবল? স্যার, আমি একটু জানতে চাই, এই যে আপনি মাল্টিপারপাস বেড়িবাঁধের কথা বললেন, আমাদের কতটুকু মাল্টিপারপাস? না, আমি আমার কথা শেষ করতে দেন। তাইলে আমি যেটা বলছিলাম, মাল্টিপারপাস 10-12টা পারপাস যোগ করেন, অর্থ এখানে চলে আসবে। 1টা 2টা 3টা এক্সাম তৈরি করে দেখান, দেখবেন পোল্ডার বেজ ইকোনমি হবে, পোল্ডার বেজ সেটেলমেন্ট হবে, পোল্ডার বেজ স্বাস্থ্যসেবা হবে, পোল্ডার বেজ আপনার কি বলে শিক্ষা ব্যবস্থাটা হবে, এবং পোল্ডার কেন্দ্রিক ইকোনমিটা রান করবে ওখানে, এবং সমস্ত কিছু ওখানে হবে। আর যেটা কথা বলি নেই লাস্টে, বেশি গুরুত্বপূর্ণ, যেটা বলছিলাম নদী শাসনের কথা বলছিলাম, আপনি নদী খনন করতে হবে, দিস ওয়ে দ্যাট নদী ভরাট হয়ে যাবে। এই নদী খনন করিয়া, এই খননের পয়সাটা অ্যাড করেন, নদী খননের মাটিটা দিয়া, বালিটা দিয়া আপনার পোল্ডার তৈরি করবেন। আর যদি কথা বললেন, বাংলাদেশে কি এই ধরনের পোল্ডার আছে? নাই, আপনি 1টা 2টা করেন। জি স্যার, আমার কথা শুনলাম, 1টা 2টা করেন। আমি আপনার স্যার কাছে জানতে চেয়েছিলাম যে এই যে দুর্যোগটি হলো, এরপর যে আফটার ব্যবস্থাপনা, আফটার ম্যানেজমেন্ট, সেটি আমরা কতটুকু করতে সক্ষম হলাম, সে উত্তরে জানবো। তো দর্শক, তার আগে ছোট একটি বিরতি, যে একটু পরে সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, কথা বলছিলাম ঘূর্ণিঝড় রিমালের ক্ষতি নিয়ে। স্যার, যে বিষয়টি আমি বিরতির আগে আপনার কাছে জানতে চাচ্ছিলাম, যে ব্যবস্থাপনা, দুর্যোগ ব্যবস্থাপনা, এই ঘূর্ণিঝড় রিমালের পরে যেটি হবার কথা, সেটি কতটুকু করতে পেরেছে স্থানীয় প্রশাসন? আচ্ছা, আজকে একটা পত্রিকা পড়তেছিলাম, SOD একটা আমরা কিন্তু বুকলেট বানাইছি, সেখানে এইটা কিন্তু বানাইয়া সারা বিশ্বে বাংলাদেশকে অন্য চোখে দেখতেছে, যে তারা দুর্যোগের সময় কে কী করবে আগে স্পেল আউট করে দেওয়া আছে।
মানে এখানে ইউএনের কাজ কি, ডিসির কাজ কি, লোকাল এমপিদের কাজ কি, ইলেকট্রালদের কাজ কি বলে দেওয়া আছে। এক্স্যাক্টলি আপনি যদি ওখানে পোলটা তৈরি করে ব্যবস্থা না করতে হয়, তাইলে আপনি এই পোলটা তৈরি করার ক্ষেত্রে বা এই দুর্যোগ ব্যবস্থার ক্ষেত্রে স্থানীয় জনসাধারণ, ইলেকট্রন, এদের তো সম্পৃক্ত করতে হবেই। যেটাকে আমরা বলি সবসময় বলি লোকাল গভর্নমেন্ট। লোকাল গভর্নমেন্টকে যদি আপনি স্ট্যান্ডার্ডিং না করেন, উপর থেকে চাপায় দেন, হ্যাঁ, তারা কিন্তু বিরূপ হবে, বুঝছেন। লোকাল গভর্নমেন্টকে ইমপ্লিক্ট করতে হবে, প্রফেশনাল ইমপ্লিক্ট করতে হবে, ফান্ড জোগাড় করতে হবে। ফান্ড যদি আপনার পকেটে থাকে তাহলে আপনি দরিদ্র, ফান্ড যদি আপনার মাথায় থাকে আপনি রিচ, বুঝছেন। মাথায় কীভাবে ফান্ড জোগাড় করবেন চিন্তা করেন। যেই দেশে কোটি কোটি মানুষ আছে, হ্যাঁ, আপনি কিচ্ছু লাগবে না। আপনি যদি প্রত্যেকটা জনগণকে বলেন যে সরকারি কর্মচারী বা অন্য কর্মচারী একদিনের বেতন প্রত্যেক বছর দুর্যোগে দেবে, জানেন কত হাজার কোটি টাকা আসে? যদি কেউ না দিতে চায় আমি নিব না, অ্যানাউন্স করে দেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী করছি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক শিক্ষক বছরে 8-10 দিনের বেতন কাটিয়ে নিয়ে যায়। ওই আমাদের সহকর্মী যারা আছে বিপদে পড়ে, বড় বড় ডিজিজ হয়, আমরা দিয়ে দিই। তাহলে আমরা দিচ্ছি না, তারা তাহলে গায়ে লাগছে না, গায়ে লাগছে না। তার মানে আইডিয়া দরকার। স্যার একটু আপনারা জানতে চাইবো, স্যার যে বিষয়টি বলছিলেন, স্যারের কথা অনুযায়ী আসলে আমরা লোকাল গভর্নমেন্টকে বা স্থানীয় সরকারকে সম্পৃক্ত করতে এখনো পারিনি দুর্যোগ ব্যবস্থাপনায়। আপনি কি মনে করছেন এই যে জলবায়ু পরিবর্তন কিংবা যে পরিবেশের পরিবর্তন হচ্ছে, এটিকে মাথায় রেখে যে দুর্যোগ ব্যবস্থাপনা হওয়ার কথা ছিল এই ঘূর্ণিঝড় রিমালের পর সেটি আদৌ হয়েছে কিনা? জি, আমি এইভাবে বলছি যে আমরা অনেক দূর এগিয়েছি দুর্যোগ ব্যবস্থাপনায়। একসময় বন্যার দেশ হিসেবে বাংলাদেশ পরিচিত ছিল, কিন্তু আজকে বন্যা নিয়ন্ত্রণে বাংলাদেশ পৃথিবীর অন্যতম একটি রোল মডেল হিসেবে আখ্যায়িত হচ্ছে। কিন্তু নতুন নতুন যে এই দুর্যোগগুলো আসছে সেগুলোতে হঠাৎ করে আমাদের ওয়ার্নিং সিস্টেম বা মানুষকে জানানোর যে সিস্টেমটা, ফোরকাস্টিং সিস্টেমটা যথেষ্ট উন্নতি লাভ করেছে। যেমনটি মেট্রোলজি ডিপার্টমেন্ট অফ আমাদের ওয়েদার ডিপার্টমেন্ট যেই ফোরকাস্টিং করেছে, যখন যেখানে যেই পরিমাণ বৃষ্টিপাত বাতাস আসবে বলেছে, এটি অলমোস্ট মানে পুরোটাই কিন্তু আমরা দেখেছি। আপনাকে আমি থামাতে চাই, এই যে পয়েন্টটি বলতে চাই, আবহাওয়া অফিস যখন আমাদের ঘূর্ণিঝড় যেদিন রাতে উপকূল অতিক্রম করলো, বাংলাদেশ অতিক্রম করেনি কিন্তু উপকূল অতিক্রম করলো, তখনই তারা 10 নম্বর মহাবিপদ সংকেত থেকে 3 নম্বরে নামিয়ে আনলো। আমরা দেখলাম তারপরেও কিন্তু বাংলাদেশে প্রায় 20 থেকে 24 ঘন্টা ঘূর্ণিঝড় অবস্থান করছিল। এটি কি সঠিক সিদ্ধান্ত ছিল মনে করছেন, যে 10 নম্বর থেকে একদম 3-এ নামিয়ে আনলো কিন্তু ঝড় বাংলাদেশে বয়ে যাচ্ছে? সেটি হয়তো ডিপার্টমেন্ট অফ মেট্রোলজির কোনো মিসকমিউনিকেশন থাকতে পারে। ঝড় বাংলাদেশের সীমানা অতিক্রম করার আগেই এইটা নামিয়ে আনার সুযোগ ছিল না। কারণ হলো আমরা যখন দেখছি সিলেটে দিয়ে যখন এটি অতিক্রম করছে, এর আগে আমরা পাবনা, সিরাজগঞ্জে এখানে যখন দেখছি, সেখানে ঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ কম, কিন্তু তার যেই চোখের বাইরে যেটি, সেই রেডিয়াসের ভিতরে প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে চলছে। ওই একই সময় কিন্তু উপকূলীয় অঞ্চলে তখন কিন্তু আরো 20 কিলোমিটার বেশি বেগে কিন্তু বাতাস ছিল, অর্থাৎ প্রায় 70 কিলোমিটারের কাছাকাছি কোস্টাল এরিয়াতে ছিল। সো গ্রাউন্ড লেভেলে সোমবার সারা রাত ঢাকা শহরে আপনারা নিশ্চয়ই দেখেছেন, গতকাল রাতে ঝড় চলেছে, সারা রাত ঝড় বৃষ্টি, রাত ধরে বৃষ্টিপাত হয়েছে। সেখানে কিন্তু আবহাওয়া অফিস কিন্তু অনেক কমিয়ে এনেছে। এখন আমাদেরকে একটুকু খেয়াল রাখতে হবে, একসময় আবহাওয়া ডিপার্টমেন্টে বৃষ্টি হতে পারে বললে মানুষ হাসাহাসি করতো, রোদ দেখা যেত, বৃষ্টি যখন হতে পারে বলা হয় তখন। সো আমাদের একই সময় এটাও মাথায় রাখতে হবে যে আবহাওয়ার বিষয়টি একটি কমপ্লেক্স একটি বিষয়। এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, তাপমাত্রা, বৃষ্টিপাত, আর্দ্রতা, বায়ুচাপ, বায়ু প্রবাহ, রেডিয়েশন, যে কোনো একটির কম বেশির সাথে সাথে এইগুলোর গতিবেগ বা পরিবর্তন হতে পারে। আমি সেটা আমরা সবাই জানি, কিন্তু ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হলো ফোরকাস্টিংয়ে এখন আমাদের শুধু যে বাংলাদেশের একা ফোরকাস্টিং করে বলে সেটি আমরা দেখি, বিএমডি থেকে যে ফোরকাস্টিং হয় সেটা আমরা দেখি, সেটি না। আজকে প্রত্যেকের পকেটে পকেটে ডিজিটাল সার্ভিসটা আমাদের আছে। এই স্মার্টনেসের কারণে আমরা পৃথিবীর যে কোনো দেশের থেকে প্রচারিত কিন্তু ওয়েদার রিপোর্টগুলো দেখতে পারি। ইন্ডিয়া থেকে আছে, নাসা থেকে আছে, ইউরোপিয়ান বিভিন্ন স্যাটেলাইট থেকে আছে এটি, এবং বাংলাদেশের বিভিন্ন গবেষকরা পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আছে, তারাও সেখান থেকে ফোরকাস্টিংয়ে সহযোগিতা করছে। সেটি বিষয় না, বিষয়টা হলো যে আমাদের স্থানীয় সরকার ব্যবস্থাপনায় আমরা এইবারের এই দুর্যোগকালীন বিষয়টা আমরা কোন ব্যবস্থাপনার আওতায় আছি।
এই ক্ষেত্রে বলতে হয় যে আমরা এখনো পর্যন্ত সঠিকভাবে তাদের সক্ষমতা তৈরি করতে পারিনি। এখনো পর্যন্ত এই ধরনের দুর্যোগে আমি লক্ষ্য করছিলাম ওই দিন রাত্রেবেলা কোনো একজন ডিসি অফিস থেকে তথ্য নিয়ে একটি সংবাদ প্রচার করা হচ্ছে, সেখান থেকে বলা হচ্ছে তার জেলায় এই দুর্যোগ মোকাবেলা করার জন্য 6 লক্ষ টাকা মজুদ আছে। সো এই সময়ে এসে একটি জেলাতে দুর্যোগ মোকাবেলা করার জন্য মাত্র 6 লক্ষ টাকা নিয়ে বসে থাকাটা এটা কোনোভাবেই আমাদের সক্ষমতার প্রকাশ হয় না, বই প্রকাশ হয় না। এখানে এটা 6 কোটি টাকা কিংবা তার চেয়ে বেশি টাকা নিয়ে ওনার বলা উচিত ছিল, বা ওনার ক্ষমতা থাকা দরকার ছিল যে যেই অবস্থায় হোক না কেন মানুষকে পর্যাপ্ত সহযোগিতা করার জন্য আমাদের পর্যাপ্ত ফান্ড রয়েছে, পর্যাপ্ত খাবার রয়েছে, পর্যাপ্ত তাঁবু রয়েছে, পর্যাপ্ত ওষুধ রয়েছে। এই জায়গাটা কিন্তু ওনারা শক্তিশালীভাবে বলতে পারছেন না, যেটি আমরা যারা পরিবেশ নিয়ে বা দুর্যোগ নিয়ে কাজ করি আমাদেরকে কষ্ট দেয় যে আমার উপজেলা লেভেলে বা আমার জেলা লেভেলের যে লোকাল গভর্নমেন্ট আছে তারা এইখানে যথেষ্ট সক্ষমতা নিয়ে অবস্থান করছে না। সো আমি ফাইনালি বলতে চাই এটি বটম আপ হবে এই ম্যানেজমেন্টটা। সারা বছর এটি টপ ডাউন থাকবে, সারা বছর যখন দুর্যোগ থাকবে না টপ ডাউন ভাবে আমাদেরকে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে অ্যালং উইথ এনজিও এবং সিভিল সোসাইটি। আর যখন দুর্যোগ হবে তখন তো আমার ঢাকা থেকে যোগাযোগ, আপনি যেটি বলছিলেন মিডিয়ার ভাইরা খবর পাঠাতে পারছেন না, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, এটি সবার আগে মাথায় রাখতে হবে। এবং স্থানীয়ভাবে অন্য কারোর সাথে কোনো যোগাযোগ না করেও তারা যাতে তাদের নিজেদেরকে রক্ষা করতে পারেন এবং ওই সময় সার্ভাইভ করতে পারেন 2-3 দিন এমনকি 1 সপ্তাহ পর্যন্ত, সেই সক্ষমতা পর্যন্ত যতক্ষণ আমরা আনতে পারবো না ততক্ষণ পর্যন্ত বলবো স্থানীয়ভাবে আমরা সক্ষমতা অর্জন করি। আরেকটু বিষয় জানতে চাই, আমরা যখন সিডোরে দেখলাম, সিডোরের তো অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল, হতাহত হয়েছিল, নিশ্চয়ই আপনাদের মনে আছে, রাইট? তখন কিন্তু এই গ্রাম অঞ্চলে বা এই উপকূলীয় জেলাগুলোতে এরকম মানে মফস্বল এলাকা যেটি বলা একদম শহর, মানে উপকূলীয় থেকে শহর রয়েছে বা প্রত্যেকটা জেলায় বা উপজেলায় একটি শহর রয়েছে, সেই শহরের মধ্যে কিন্তু পানি ঢুকে যায়নি বা ঘরের মধ্যে বাজারে ভাবে ডুবে যায়নি, কিন্তু সেটি হয়েছিল কিন্তু আজ থেকে আরও প্রায় 18 বছর আগের মতো, প্রায় 15, 16, 17 বছর আগে। তো এই যে গত প্রায় 1.5 দশকে মানে কি বিষয়টি এমন কিনা যে গ্রামগঞ্জ বা মফস্বলের খালগুলো কি সব নষ্ট করে ফেলার কারণে এত পানি উঠলো, নাকি এবার আসলে জলোচ্ছ্বাসটাই বেশি ছিল? মানে কারণটি কি, এত গ্রামাঞ্চল সব কেন ডুবে গেল, ঘর বাড়ি অফিস আদালত? দুইটি এখানে কারণ এখানে অ্যাক্টিভ রয়েছে। এক, এইবারের জলোচ্ছ্বাসের বা এইবারের ঘূর্ণিঝড়ের যে গতি এবং এটি যে প্রকৃতি ছিল সেটি অন্য যে কোনো সময়ের চেয়ে ভিন্ন ছিল, অর্থাৎ জলোচ্ছ্বাসের পরিমাণ বেশি ছিল এবং অনেক সময় অনেক জায়গাতে জোয়ারের সময় আঘাত করেছে। সো আমরা কিন্তু এর আগের অনেকগুলো দুর্যোগে আমরা লক্ষ্য করেছি যে ভাটার কারণে আমরা রক্ষা পেয়েছি, এবার সেই সৌভাগ্যটি আমাদের হয়নি। সো এটি একটি কারণ রয়েছে। একই সাথে আমরা সমগ্র উপকূলব্যাপী আমরা লক্ষ্য করছি যে আমরা আমাদের জলাধারগুলো সংরক্ষণ করছি না, আমাদের যে নদী এবং খাল যেগুলো আছে সেগুলো দখল এবং দূষণে পর্যদস্ত হয়ে আছে, যে কারণে একটু আগে স্যারও বলেছেন যে পানি যে নিষ্কাশিত হবার যে সুযোগ সেটি কিন্তু হচ্ছে না, অর্থাৎ খালগুলো আগের মতো অ্যাক্টিভ না থাকার কারণে পানি জোরালোভাবে হাই স্পিডে জোয়ারের কারণে উঠে যায়, কিন্তু এটি নামার জন্য যেই চ্যানেলগুলো থাকা দরকার ছিল সেই চ্যানেলগুলো না থাকার কারণে পানি এখানে জমে যাচ্ছে এবং দুর্যোগ চলে যাওয়ার পরেও আমরা হয়তো লক্ষ্য করব যে লবণাক্ত পানি ওখানে থেকে যাবে, স্যার একটু জানতে চাই, মানুষ তো ক্ষতিগ্রস্ত হয়েছে, লক্ষ লক্ষ কৃষক, মাছ চাষি, সবাই একদম, আপনি বলছিলেন যে মানে আমি বলছিলাম যে শূন্য থেকে, আপনি বলছিলেন শূন্য না, নেগেটিভ জায়গা থেকে মাইনাস থেকে শুরু করতে হবে। এক্ষেত্রে এটিও নিশ্চয়ই দুর্যোগ ব্যবস্থাপনার অধীনে পড়ে, তাদেরকে অর্থায়ন করা রাষ্ট্রীয়ভাবে, এনজিওগতভাবে, সেটি আসলে কি কি করণীয় আমাদের এই মুহূর্তে দরকার বলে মনে করছেন? আসলে দেখেন উপকূলীয় অঞ্চলের বিভিন্ন ধরনের লোক আছে, অর্থনীতিতে খুব ধনী লোক আছে, মিডল ক্লাস আছে, বিশাল একটা জনগোষ্ঠী কিন্তু দরিদ্র, না আছে তাদের অর্থ, না আছে তাদের এদেরকে তো আপনার আগে প্রোটেকশন দিতে হবে। এখন এদেরকে প্রোটেকশন দিতে গেলে উপকূলীয় অঞ্চলে সমস্যা হচ্ছে কি, মেইনল্যান্ডে একটা সমস্যা, ঘরবাড়ি বাঁচাও নিচে বাঁচাও, উপকূলীয় অঞ্চলে ঘরবাড়ি বাঁচাও নিচে বাঁচাও, তোমার সম্পদকে বাঁচাও। আমার সম্পদকে মাছের ঘের, আমার সম্পদকে মাছের ঘের আমি কাজ করি, আমার সম্পদকে আমার ক্ষেত খামার, এগুলো তাহলে এটা বাঁচাইতে হবে। তাহলে এই বাঁচানো হইলেই মানে আপনি পুরো একটা পোল্ডারের ভিতরে কি আছে, সবই আছে, বসতি আছে, সব স্কুল কলেজ মাদ্রাসা আছে, স্বাস্থ্যসেবা সব কিছু আছে। একটা পোল্ডার বেসড ইকোনমি তৈরি করবেন, পোল্ডার বেসড ইকোনমি তৈরি করলে প্রোটেক্টেড থাকবে। আর যদি পোল্ডার বেস না করতে পারেন, যে উনি যে কথাটা বললেন যে পানি উঠে গেছে, পানিটা নামবে কেমনি? আপনি
উপকূলীয় অঞ্চলে কিন্তু একটা খাল না না, আমি বলছি অসংখ্য এখন খাল। মানে আর্থিকভাবে কিভাবে সহযোগিতা করা যায় রাষ্ট্রীয়ভাবে এই যারা ক্ষতিগ্রস্ত হলো? আর্থিকভাবে সহযোগিতা করতে গেলে সরকারের একটা ভালো সিস্টেম আছে এখন। আপনি জাস্ট আইডেন্টিফাই করেন এবং সরকার তো করতেছে, তাদের মোবাইলের টাকাটা চলে যাবে, বিকাশে চলে যাবে, এটা একটা ভালো সিস্টেম। তা না হলে ক্যাশ টাকা দিলে বা কোনো একটা দিলে, রিলিফ দিলে তখন কিন্তু পিলফারেজ হয়ে যাবে। তো সেটা ওইটা একটা সিস্টেম হতে পারে। ফার্স্ট অফ অল আপনাকে আইডেন্টিফাই করতে হবে, সেটা সরকারি মেকানিজম করে, ইলেকট্রাল আছে, তারা জানে কোথায় কত ক্ষতি হয়েছে আর কোথায় কত ক্ষতি হয়েছে, বুঝছেন? এইটা জানার জন্য এখন বেশি কিছু লাগবে না, একটা হেলিকপ্টার উড়ায় দেন, হ্যাঁ, দেখবেন চট করে পেয়ে যাবেন কোথায় নিমজ্জিত হয়ে আছে, লোকজন বাড়িঘর ডুবে আছে, দেখতেই পাবেন। ওইটা যেমন মানে আপনি সেকেন্ডারি সোর্স থেকে প্লেনের মাধ্যমে, হেলিকপ্টারের মাধ্যমে নিতে পারেন, ড্রোনের মাধ্যমে নিতে পারেন। আবার এট দি সেম টাইম লোকাল যে ইলেকট্রাল আছে, গভর্নমেন্ট আছে, মেকানিজম আছে, দুর্যোগ ব্যবস্থাপনার যে সমস্ত লোকবল আছে, তাদেরকে এমপ্লয় করে এটা 1 মাসের মধ্যে আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারেন। এখন সমস্যাটা হচ্ছে কি, উপকূলীয় এটা কি মানে সম্ভব হবে করা? সম্ভব, এটা সম্ভব। তার মানে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ, আমাদের যারা জনপ্রতিনিধি, যারা প্রশাসন, আমি একটু বলি, সেটাই আমি বলতেছি। এই সম্ভবত আইলে বা কোনো একটা সময় বলতেছেন কারা কারা ক্ষতিগ্রস্ত লিস্ট দেন। ও মা, দেখা গেল উপকূলে যেই কটা ডিস্ট্রিক্ট তার বেশি ডিস্ট্রিক্ট হয়ে গেছে। তার মানে এখন যদি আপনি সব ডিসি দেখেছে চান, সব কি বলে ইউএনএ দেখেছে চান, সবাই বলে আমি 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 কতটুকু সঠিকভাবে এই যে সঠিক তৈরি করার মেকানিজম আছে, বললাম না, আপনি ড্রোন পাঠিয়ে দেন, আপনি হেলিকপ্টার পাঠিয়ে দেন, আপনি ওইভাবে নিয়ে নেন, ভার্চুয়ালি নিয়ে নেন এবং তারপরে দেখেন। এবং তারপর সরকারের কিন্তু অনেক মেকানিজম আছে সঠিক তথ্য পাওয়ার জন্য। তথ্য দিয়ে আপনি ক্যাশ টাকা দিতে পারেন, অনেক সময় ক্যাশ টাকায় হবে না, সেটা হলে এই যে ঘরবাড়িগুলি, আপনি ঘরবাড়ি, আমি উপকূলীয় অঞ্চলে নির্মাণ করে আমি একটা কথা বলি, উপকূলীয় এই কথাও আমি বহুদিন বলতেছি, কিন্তু কেউ শোনে, কোনো দুর্যোগ মন্ত্রী বলছে, আমার ভালো বলছেন, সেটা হলে এই শোনেন, উপকূলীয় অঞ্চলের ঘরগুলিকে ঠিক করেন। এখন উপকূলীয় অঞ্চলের প্রায় 75 থেকে 80% ঘর কাঁচা ঘর। আপনি যদি এই কাঁচা ঘরগুলি পাকা করতে, আমি বলি নেই কি, সরকার 5% ইন্টারেস্টে হাউস লোন দিতেছে না, কেউ নিচ্ছে না। কিন্তু কেউ নিচ্ছে না কি জন্য? আমার তো ঘরবাড়ি আছে, আমি নিব কেন, তাই না? কিন্তু ওখানে যদি দিয়ে দেন, টেকনোলজি দিয়ে দেন, তুমি ঘরটা করো, উঁচু করো, শক্ত করো, 2 তলা করো, 3 তলা, দুর্যোগ বান্ধব, এই টেকনোলজি দেন, সফট লোন দেন, ঘরগুলি যখন হবে ঘরে বারবার ক্ষতিগ্রস্ত হবে না। স্যার একটু জানতে যে আমরা দেখি যে যখন ঘূর্ণিঝড় হয়, জলোচ্ছ্বাস হয়, আমাদের দেশের উপকূলীয় অঞ্চলের বাঁধগুলো সব ভেঙে পানি ঢুকে যায়। আমরা পার্শ্ববর্তী আমাদের ঠিক নদীর ওপারেই সাতক্ষীরা অঞ্চলের 24 পরগনা জেলা রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে, সেখানে আমরা দেখি তাদের বাঁধগুলো ভাঙে না, হয়তো উপচে পানি যায় যদি বেশি জলোচ্ছ্বাস হয়। এই দুটি দেশ কিন্তু নদীর এপার ওপার দু ধরনের পরিস্থিতি কেন ধরে, উত্তর জানবো। তবে দর্শক, তারা নিচ্ছে আবার ছোট্ট একটি বিরতি, ফিরছে একটু পরে সঙ্গে। ভালো বলছেন এটা। ফিরলাম, বিরতির কথা বলছিলাম ঘূর্ণিঝড় রিমালের ক্ষতি নিয়ে। স্যার, যেটা আপনার কাছে আমি প্রশ্ন করেছিলাম বিরতির আগে, আমরা দেখি ঘূর্ণিঝড় একই গতি, একই জায়গা থেকে আসে, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে যায়, বাংলাদেশের সব বাঁধগুলো ভেঙে যায়, পশ্চিমবঙ্গের বাঁধ ভাঙে না কেন? দেখুন, আমি প্রথমে বলেছি যে সুইচ গেট এবং বাঁধ যেই ব্যবস্থা, এই ব্যবস্থার পক্ষে আমরা নই। আর আপনার প্রশ্নের উত্তরে যে কেন বাঁধগুলো ভেঙে যায়, দেখুন, বাঁধ বানাতে কি লাগে? বাঁধ বানাতে মাটি লাগবে, মাটির উপরে আপনার বিভিন্ন রকম প্রিকশনের ম্যাটার দিবেন, তারপরে আপনি উপরে প্ল্যান্টেশন করবেন ইত্যাদি। তো মাটি আর প্ল্যান্টেশন মিলে যেই বাঁধগুলো হবে, বা সলিড, অনেক ক্ষেত্রে সলিড বাঁধও হয়, সেই কম্পোজিশনে যদি আপনি মিলাই দেন দুর্নীতি, ঘুষ আর অবহেলা, তাহলে এই বাঁধ তো টিকবে না। কারণ দুর্নীতির মূল জায়গাটাই হলো যে ওই বাঁধের দুর্নীতিগ্রস্ত যারা আছে তারা এই বাঁধের নির্মাণের সাথে অনেক সময় জড়িত। ফলে আমার যেই বাঁধটি 20 ফিট হওয়ার কথা, সেটা তৈরি হচ্ছে হয়তো 15 ফিট 16 ফিটে। যেই বাঁধটি উঁচু হওয়ার কথা 12 ফিট, সেটি হয়তো 6 ফিটে হয়ে যাচ্ছে। এবং যেহেতু ঘন ঘন এই ধরনের দুর্যোগ আসার ঝুঁকি থাকে, সো এক নির্মাণ শেষ হতে হতেই আরেকটি দুর্যোগ আসে, তখন দুর্যোগের উপরে এই দায়টা চাপিয়ে দিয়ে এই কাজটি তখন জায়েজ করে ফেলা হয়। আমরা সব জায়গায় দেখছি যে যারা এই ধরনের দুর্নীতির সাথে যুক্ত হচ্ছে, তারা কিন্তু এই যে পরিবেশের বিষয়টি মাথায় রেখে এই কাজগুলো করছে না, তারা তাদের মুনাফার জন্যই করছে, যে কারণে আমাদের বাঁধগুলো টেকসই হচ্ছে না। স্যার আগেই বলেছেন, কিন্তু যেখানে বাঁধই হয় নাই সেখানে যেই ক্ষয়ক্ষতি হয়, যেখানে এই ধরনের দুর্নীতির মাধ্যমে তৈরি যে মজবুতবিহীন যে বাঁধটি, যেটি খুবই দুর্বল বাঁধ, সেই বাঁধটি বরং আরও বেশি ক্ষতি করে। কারণ মানুষ
সাধারণ মানুষ ওই বাঁধের উপরে আস্থা রেখে নির্ভর করে থাকে। নির্ভর করে কিন্তু এই যখন সাইক্লোনের সংকেতগুলো আসে, মহাবিপদ সংকেতগুলো আসে, তখন বাঁধের দিকে তাকিয়ে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে যায় না, তারা আস্থা রাখে এই নির্মাণ কাজের উপরে, কিন্তু তারা প্রতারিত হয়। এই আস্থার তারা কিন্তু নেগেটিভভাবে প্রতারিত হয় এবং তাদের বাড়িঘর ডুবে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, এখানে আমরা একটা বিষয় দেখি যে বাঁধ যে নির্মাণ করার যে নকশাটা, আমি যদি দেখেছি পশ্চিমবঙ্গের বাঁধগুলো বাইরের দিকে স্লোপ আকৃতির থাকে, সাগরের পাড় বলি বা নদীর যে পাশটা, আমাদের দেশে আমরা দেখি খাড়া একদম করা হয়। এটা কি, আমি জানি না, আমি আর্কিটেক্ট বা পরিবেশ বিশেষজ্ঞ নই, স্যার এটা কি ঠিক আছে কিনা আমাদের ঠিক? নাই নাই, আপনি উচ্চতার সাথে স্লোপ মেনটেন করতে হবে। যত বেশি উচ্চতা হবে স্লোপ তত বড় হবে, এটা নিয়ম। আচ্ছা, তারপরে একটা ইনার সাইড আউটার সাইড আছে। আপনার আউটার সাইডে যখন যাবেন তখন দেখবেন আউটার সাইডে কি নদী আছে তাহলে একরকম হবে, নদী না থেকে যদি অন্য কোনো গ্রাম হয় তাহলে আরেক রকম হবে। আর ইনার সাইডে আমরা যদি আমরা পদ্মা সেতুর উদাহরণ দিতে পারি, পদ্মা সেতুর যে নদী শাসন ব্যবস্থা সব স্লোপ আকৃতির, আপনারা দেখেছেন নিশ্চয়ই, আমাদের বিদেশিরা কাজ করে তারা করেছেন। না, পদ্মা সেতুতে যে বিদেশিরা কাজ করেছে শুধু তা না, পদ্মা সেতুতে আমাদের দেশীয় প্রযুক্তিবিদরা, আমাদের যে ইঞ্জিনিয়ার যারা আছেন তারাই কিন্তু এই কাজটি করেছেন। পার্থক্য হলো যে পদ্মা সেতুর যে মনিটরিং এবং এটা যে ম্যানেজমেন্ট যেটা ছিল এবং সেখানে আন্তরিকতা এবং দেশপ্রেম নিয়ে যেভাবে কাজ হয়েছে, আমার উপকূলীয় এলাকায় সেটি কিন্তু লক্ষ্য করা যায়নি। যে কারণে সেখানে আজকে ঘূর্ণিঝড়, ছোটোখাটো ঘূর্ণিঝড়, এমনকি যে ভরাকাটাল মরাকাটালের যে ব্যবধান হয়, ভরাকাটালের সময় কিন্তু যে জোয়ার হয়, উচ্চ জোয়ার হয়, তখনই কিন্তু এই অনেক ক্ষেত্রে এই বাঁধগুলো ভেঙে যায়। এবং স্থানীয় লোকরা কিন্তু তাদের নিজেদের প্রয়োজনে, আমরা এইবারও লক্ষ্য করেছি, স্থানীয়রাই কিন্তু এই দুর্যোগের যখন গণঘটা হচ্ছে, যখন সিগন্যালও পড়েছে, তো অনেক ক্ষেত্রে তারা বাঁধটি নিজেরা সংস্কার করেছে। এগুলো কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। এখানে কিন্তু যারা বাঁধ তৈরি করে গেছে কিংবা বাঁধ রক্ষার জন্য যারা দায়িত্বে ছিল তাদের প্রতিবাদ হিসেবে তারা সেই পানির মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ছে, অন্য কাজ করছে, নানাভাবে প্রতিবাদ করছে। এক্স্যাক্টলি আমরা দেখেছি যে সাতক্ষীরা, এই পাইকগাছা, এইসব এলাকাতে স্কুলের ছেলেরা পোস্টার নিয়েও দাঁড়িয়েছে যে এই বাঁধগুলো উপরে তাদের এখন আর রাস্তা নেই। তো আমাদের সেই জায়গাটা বিবেচনা করতে হবে আস্তে আস্তে। জি স্যার, সেটাই তারা নানানভাবে বলছে, কিন্তু আমরা জানি কেন যারা এই দায়িত্বে রয়েছে সেটি পালন হচ্ছে না, সেটি আমরা বারবারই দেখছি। স্যার, একটু জানতে চাই, আমরা যে শুরুতে যে তথ্যগুলো দিয়েছিলাম যে বাঁধ শেষ হয়ে গিয়েছে, চিংড়ির ঘের, কৃষি জমি, ক্ষেত, অনেক কিছুই কিন্তু একদম নিঃশেষ হয়ে গেছে, এদের জন্য একটি আদর্শভাবে বা একটি আদর্শ দেশ হিসেবে কি কি সুবিধা থাকা উচিত এই দুর্যোগ পরবর্তী ব্যবস্থাপনার ক্ষেত্রে? আপনি একটু বলছিলেন যে কম সুদে বাড়ি করার কথা বলছিলেন কিংবা ফান্ড দেওয়ার কথা বলছিলেন, সেগুলো কি আমাদের রাষ্ট্রীয়ভাবে আছে কিনা? ওইগুলো আমাদের নাই। শোনে, এখন কথা হইলো যে এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু পরিবর্তনশীল হইতেই হবে, তাই না? আমার সমাজ পরিবর্তন, অর্থনীতি পরিবর্তন হয়ে যাবে, টেকনোলজি চেঞ্জ, পরিবেশে পরিবর্তন হয়ে যাবে। যেমন এইবার কী বলা হচ্ছে, এত বৃষ্টি হলো কেন? আপনি দেখেন বৃষ্টি হবে না কেন? একটা বলা হচ্ছে যে উষ্ণতা, সাগরের উষ্ণতা বাড়ছে, ক্লাইমেট চেঞ্জে উষ্ণতা বাড়ছে, এক। আর 2 নম্বর হলো যে এটা ঠিক কী বলে, এটা আবার কুয়াকাটা পটুয়াখালীর মাঝখান দিয়ে গেছে। এখন এটা যদি 100 কিলোমিটার রেডিয়াসও হয়, সারা বাংলাদেশ কাভার করবে না। এই জন্য সমগ্র বাংলাদেশে বৃষ্টিপাতটা হয়েছে। বৃষ্টিপাতটা হচ্ছে উষ্ণতার কারণে বেশি বৃষ্টিপাতটা হয়েছে, ওই জলীয় বাষ্প চলে আসছে, আর রেডিয়াসটা বড় ছিল। আর বাংলাদেশের মধ্যখান দিয়ে গেলে একরকম হয়, কক্সবাজার দিয়ে গেলে এদিকে টের পায় না, বুঝছেন? ফলে এটা হয়েছে। কিন্তু আমি যে প্রশ্নটা করছিলেন, এইটার উত্তর দিতে হয়, সেটা হলো যে আপনাকে আমি আবারও একই কথা বলবো, আপনি 1-2টা বাঁধ তৈরি করেন। এখন আদর্শবাদ, আপনি একটা পদ্মা সেতু করছেন, এখন তো কত আইডিয়া আসছে এটা করা যায়। আপনি একটা একেবারে আইডিয়াল বাঁধ তৈরি করে দেখেন, শক্তপোক্ত, যেটা নেদারল্যান্ড পাশে আমরা পারবো না, সেটা হয়তো অন্যরা তখন অনুসরণ করবে। স্যার, একটু জানতে চাইবো যে আমরা দেখি মোটামুটি স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে যে বাজেটগুলো হয়, সেই বাজেটে একদম শুরু থেকে আমরা এখনও দেখছি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে উন্নয়ন বলতে যোগাযোগ খাতকে। আমরা দেখি সড়ক, মহাসড়ককে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, এর সঙ্গে যুক্ত হয় স্থানীয় সরকার, সেখানেও যোগাযোগের খাতগুলোই বেশি থাকে, এর সঙ্গে অন্যান্য বিষয়গুলো থাকে। আমরা দেখি রেলপথকে গুরুত্ব দেওয়া হয়, আমরা দেখি নৌপথকে গুরুত্ব দেওয়া হয়। কিন্তু এখন পুরো বিশ্বে আমরা দেখি যদি জলবায়ু পরিবর্তনের কারণে এই জলবায়ু পরিবর্তন ও পরিবেশকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে অন্যান্য দেশগুলো, বিশেষ করে আমরা দেখি আফ্রিকার বিভিন্ন দেশে, আমরা দেখি উন্নত দেশগুলোকে আমরা দেখি। কিন্তু বাংলাদেশে আমরা এবারও যে বাজেট আসছে সেখানে আমরা দেখেছি যে জলবায়ু পরিবর্তন
পরিবর্তন কিংবা পরিবেশ খাতের যে খাতভিত্তিক যে বরাদ্দ হচ্ছে, তাতে এই খাতের মোটামুটি 7-8 নম্বরের মধ্যেও নেই পরিবেশ বা জলবায়ু পরিবর্তন বিষয়ক যে খাতটি। এটি কি মনে করছেন ঠিক আছে কিনা স্যার, সে উত্তর জানবো। তবে দর্শক, তার আগে নিচ্ছি আবারও ছোট্ট একটি বিরতি, ফিরছে একটু পরেই, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। কথা বলছিলাম ঘূর্ণিঝড় রিমেলের ক্ষয়ক্ষতি নিয়ে। স্যার, আমরা যেটি আপনার কাছে প্রশ্ন করেছিলাম বিরতির আগে, যে বাংলাদেশ কেন এখনও জলবায়ু পরিবর্তন ও পরিবেশ খাত বলি, যে খাতভিত্তিক যে বরাদ্দ বা বাজেট হয়, আর মাত্র 7-8 দিন পরেই বাজেট ঘোষণা হবে, জুন মাসের 6 তারিখে, আপনারা জানেন। সেখানে এবারও একদম যে সর্বোচ্চ গুরুত্ব বা যদি আমরা অন্যতম যে 5টি বা 6টির মধ্যে পরিবেশ খাত বা জলবায়ু পরিবর্তন খাত নেই, এটি কি সঠিক কিনা? যে এটি অবশ্যই সঠিক নয়। আমরা খুবই দুঃখজনকভাবে দেখি যে আমাদের বাজেট ঘোষণাটি যেদিন হয় তার হয়তো 2-1 দিন আগে বা 2-1 দিন পরেই কিন্তু বিশ্ব পরিবেশ দিবস থাকে। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, এবং পরিবেশ দিবসকে পালন করে গিয়েই যে বাজেটটি আমরা ঘোষণা করি এবারও পরের দিন হবে, সেখানে সবচেয়ে অবহেলিত মন্ত্রণালয়টি হয়ে থাকে পরিবেশ মন্ত্রণালয়। এবং এটির সাথে সাথে যদি আমরা বলি, আমরা অনেক ইনফ্রাস্ট্রাকচার, আপনি যেটা বলছিলেন ইনফ্রাস্ট্রাকচারের দিকে আমরা নজর দিচ্ছি। আমরাও চাই যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারগুলো হোক, আমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্টগুলো হোক, কিন্তু এটি মনে রাখতে হবে যে একটি রাষ্ট্র যখন এই ট্রানজিশনাল পয়েন্টটি পার করে, ইনফ্রাস্ট্রাকচার যখন হয়, ফিজিক্যাল ডেভেলপমেন্ট যখন হয়, তখনই কিন্তু বড় ধরনের পরিবেশ বিপর্যয়ের সৃষ্টি হওয়ার সুযোগ তৈরি হয়। সেই কারণে এই উন্নয়নের সাথে যাতে একটি শব্দ যোগ হয়, সেটি হলো টেকসই উন্নয়নের নিশ্চয়তা দিতে হবে। কিন্তু আমরা রক্ষার জন্যই পরিবেশকে কনসিডারেশনে রাখতে হবে, কিন্তু আমরা সেটি দেখি না। আর এই ক্ষেত্রে মানুষের স্বাস্থ্য, যেটাকে পাবলিক হেলথ বলা হয়, সেটি অনেকটা অবহেলিত হয়ে যায়। ফলে যাদের জন্য এই উন্নয়ন, তারাই কিন্তু পৃথিবীর সবচেয়ে দূষিত বায়ু সেবন করে বসবাস করছে। যাদের জন্য উন্নয়ন, তারা পৃথিবীর সবচেয়ে শব্দ দূষণ কবলিত এলাকায় আছে। যাদের জন্য উন্নয়ন, তাদের গতিবেগ ক্যাপিটাল সিটিতে ঘন্টায় 6 কিলোমিটার হয়ে যায়, অথচ মানুষ তার চেয়ে বেশি হাঁটতে পারে। যাদের জন্য উন্নয়ন, তারাই বসবাস করছে রাজধানীতে এই যে 100 মিলিমিটার বৃষ্টি হওয়ার পরেই জলাবদ্ধতার ভিতরে চলে যাচ্ছে। গতকালকে এবং আজকে আমরা দেখছি যে বৃষ্টির কারণে কি পরিমাণ মানুষের ভোগান্তি হয়েছে, জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সো আমাদের বাজেটে কি এই ভোগান্তির কথা কি রিফ্লেকশন হচ্ছে? উত্তর হলো হচ্ছে না বলেই চট্টগ্রামে যে বাজেট দিয়ে 6,000 কোটি টাকা খরচ করে যে জলাবদ্ধতার জন্য যে পরিকল্পনা নেওয়া হয়েছে, সেখানে কিন্তু অল্প বৃষ্টিতেই নদী হয়ে যাচ্ছে। গতকালকে কয়েকটি নদী নতুন আবিষ্কৃত হয়েছে ঢাকা শহরে, তার ভিতরে একটির নাম হলো বেইলি নদী, অর্থাৎ বেইলি রোডও কালকে বেইলি নদী হয়ে গেছে। এইভাবে মানুষ হাস্যরসের ভিতরে যাচ্ছে আমাদের জলাবদ্ধতা নিয়ে। কিন্তু উন্নয়নের সুফল যদি মানুষ ভোগ না করতে পারে, সেটিকে আমরা টেকসই উন্নয়ন বলতে পারি না। সেক্ষেত্রে বাজেটটি দিতে হবে এমনভাবে যেটি জনস্বাস্থ্য বিবেচনায় কাজ করবে, অর্থাৎ মানুষের স্বাস্থ্যগত দিকটি সবার আগে বিবেচনা। আমি ফিরবো স্যার, একটু জানতে চাই, আমাদের অনেক বাস্তবতা রয়েছে, বাংলাদেশে জনসংখ্যা অনেক বেশি, এটি একদিকে আপনি বলছেন আশীর্বাদও, আপনি শুরুতে বলছিলেন নিশ্চয়ই আমাদের দেশে আশীর্বাদ, আমাদের অর্থনৈতিক সংকট রয়েছে, তার মধ্যে এখন একটা বিশ্ব মন্দা চলছে, তার প্রভাব আমাদের আর্থিক যে বাংলাদেশ ব্যাংক খাত, আর্থিক খাত সেখানে পড়েছে, আমাদের সংকট আছে, নানান সংকট রয়েছে। তো এসবের মধ্যে থেকে এই যে একটি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা আমাদের প্রতি বছরই করতে হয়, এটি করতে আসলে আমাদের কি প্রস্তুতি দরকার? সামনে বাজেট রয়েছে, সেটিকে ঘিরেও একদম ছোট্ট করে বলুন, শেষ প্রশ্ন আপনার কাছে। আমি যেটা বলবো, বাজেটের প্রথমে টাকা লাগবে। হ্যাঁ, এখন টাকা তুমি আগেই বলছো, টাকা যার পকেটে থাকে সে দরিদ্র, আর যার মাথায় টাকা থাকে সে ধনী। এখন মাথা দিয়ে চিন্তা করতে হবে কীভাবে টাকাটা জনগণ তো কিনে দিতে হবে। এমন কত ধরেন আজকে যদি যে আমাদের মিডিয়াগুলি আছে, তারপর আমাদের যে মোবাইল কোম্পানিগুলি আছে, এদেরকে 0.5% তোমার দিতে হবে ট্যাক্স এই খাতে। 1,000 কোটি টাকা চলে আসে। এরকম বিভিন্ন খাত দেখবেন, জনগণকে দেবেন, কর্মজীবী থেকে টাকাটা নেবেন, নিয়ে যদি সত্যিকার অর্থে আপনার 2-3টা এক্সাম্পল দেখাতে পারেন, এই দেখো একটা পোল্ডার বানাইছি, এই দেখো এটা বানাইছি, জনগণ খুশি হয়ে দিবে। জানেন, ওই এলাকার লোক বলবে আমি ওরকম পোল্ডার চাই, আমি পয়সা দিতে রাজি আছে। এটা একটা এক্সাম্পল সৃষ্টি করেন। এক পদ্মা সেতু দিয়া মানুষের উৎসাহ, আশা, তার যে হরাইজন স্বপ্নটা কোথায় নিয়ে গেছে চিন্তা করেন। তো ওইটাও একটা বাদ তৈরি করেন। আমার রিকোয়েস্ট 3টা আমি করবো, একটা কোস্টাল এরিয়ার মধ্যে, একটা সাতক্ষীরা অঞ্চলে, আর একটা একেবারে কক্সবাজার। 3টা আদর্শ একটি কাজ দরকার। আদর্শ 3টা। একদম আপনাদের শেষ প্রশ্ন, একই প্রশ্ন অনেকটা, যে আমাদের অনেক
সংকট রয়েছে, অনেক বাস্তবতা রয়েছে, আবার অনেক প্রয়োজন রয়েছে। এই সবগুলোর মিশেলে সামনে বাজেট রয়েছে। যদি একটু বলে দেই, আমরা দেখি জলবায়ু খাতের বাজেট নিয়ে ঢাকা শহরে ওভারব্রিজে করা হচ্ছে, ফুটওভার ব্রিজ, সেখানে আবার সৌন্দর্য বর্ধনের গাছ লাগানো হচ্ছে। আমি জানি না এটি পরিবেশকে কীভাবে রক্ষা করে, এই ফুটওভার ব্রিজ বা এই সৌন্দর্য বর্ধনের কাজ পরিবেশকে কীভাবে রক্ষা করে সেটা আমার জানা নেই। এই সব কিছু মিলে বাস্তবতা মিলে কি করা উচিত সরকারের এখন? দেখুন, যখন 30,000 কোটি টাকার বাজেট ছিল তখন পরিবেশকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছিল, আমাদের জাতির জনক যেভাবে পরিবেশকে গুরুত্ব দিয়েছেন, এখন আমাদের 7 লক্ষ কোটি টাকারও বেশি বড় ভলিউমের আমাদের এই বাজেট। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে পরিবেশ মন্ত্রণালয়ের সেই রেশিওতে বাজেট বরাদ্দ হয়নি। গত 10 বছরে যেখানে অন্যান্য বরাদ্দগুলো, অন্যান্য বাজেটের আয়তন যেখানে প্রায় 5 গুণ, 6 গুণ, 7 গুণ বৃদ্ধি পেয়েছে, সেখানে পরিবেশ মন্ত্রণালয় 700 কোটি টাকা থেকে মাত্র 1600 কোটি টাকা এসেছে। অর্থাৎ এই মন্ত্রণালয়ের বাজেটটি ওভাবে বাড়েনি। আমরা আশা করব বর্তমান যিনি পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন উনি যথেষ্ট বিচক্ষণ মানুষ এবং সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব। ওনার নেতৃত্বে বাজেটের এইবারের বরাদ্দের মাধ্যমে আমরা দেখতে পাবো যে বর্তমান সরকারের পরিবেশ সংরক্ষণের জন্য আন্তরিকতার কোনো ঘাটতি নাই, বাজেট দেওয়ার কোনো ঘাটতি নাই। এবং অবশ্যই আমরা লক্ষ্য করছি পরিবেশ মন্ত্রণালয় বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের যে এই ফান্ডগুলো তৈরি হচ্ছে, বিশেষ করে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড, সেখানে উনি অনেক দিন ধরে কাজ করছেন। আমরা আশা করব যে এইবারের 29তম জলবায়ু সম্মেলন থেকে সেই ফান্ডটির জন্য বাংলাদেশ আরও একটি ভালো অবস্থানে থাকবে। শেষে প্রত্যাশা করছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত কথা বলার জন্য। দর্শক, আমরা শুনছিলাম দুজন অতিথির কাছ থেকে এই যে ঘূর্ণিঝড় রিমাল মাত্র বাংলাদেশ থেকে গেল, এখানে আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি এবং কিভাবে উতরানো সম্ভব। এবং তারা বলছিলেন যে আগামী যে বাজেট আসছে 6ই জুন, সেই বাজেটে যদি এবার পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন খাতকে গুরুত্ব দিয়ে উপকূলীয় অঞ্চলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে, তাদেরকে যদি একদম সুনির্দিষ্ট করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বেছে বেছে আর্থিক সহায়তা করা যায়, তাহলে হয়তো তারা আবার ঘুরে দাঁড়াতে পারবেন। এবং সর্বোপরি বলছিলেন যে শুধু সরকার নয়, যারা রাষ্ট্র রয়েছে, নাগরিক রয়েছে, তাদেরকেও পরিবেশ রক্ষায় সচেতন হতে হবে। তাহলে এইসব প্রাকৃতিক দুর্যোগ থেকে কিছু হলে রক্ষা পাওয়া যাবে কিংবা ক্ষতির হার কমিয়ে আনা যাবে। সে প্রত্যাশায় শেষ করছি আজকের আপনার সঙ্গে। দর্শক, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং এখন টেলিভিশন ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv। শুভরাত্রি।